জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাস মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের সাথে রয়েছি আমি, আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে ভিন্ন পর্ষা, ভিন্ন স্বার্থে আমাদের সাথে যুক্ত থাকে। আজকেও কিন্তু তার ব্যত্যয় করছেন। আজকে দুর্দান্ত দারুণ কিছু মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আড্ডাটা হবে বেশ জম্পেশ। তবে একটা কথা আপনাদেরকে তার আগে বলে রাখি, এই আয়োজনে কিন্তু আপনিও যুক্ত থাকতে পারেন, অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবেও কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এই আয়োজনটি। ফলে সেখানে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে যে কোনো ধরনের প্রশ্ন এবং মন্তব্য কিন্তু করতে চাইতেই পারেন। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে জানিয়ে দেব এবং আপনার মতামতটাকে বোঝার জানার চেষ্টা করবো। এবং দেরি না করে এখনই লিখতে থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ঠিক কারা যুক্ত হলেন আজকে। আমি জানি আপনাদের খুব পছন্দের, আমার তো দুর্দান্ত রকমের পছন্দের মানুষজন আজকে যুক্ত রয়েছেন, এই জন্য আমি খুবই এক্সাইটমেন্টে রয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন নায়ক, সুনিধি নায়ক। কেমন আছেন আপনি? কেমন আছেন? স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো। জি, আপনার কাছ থেকে অনেক তথ্য, খবর, প্রশ্ন জানতে চাইবো আপনার কাছ থেকে, কারণ এগুলো অনেক কিছু জমা হয়ে গিয়েছে। দর্শক, আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন, যিনি ক্যামেরার পেছনের মানুষ। ক্যামেরায় আমাদের সামনে যারা থাকেন তাদেরকে ফেমাস বানান, আজমান রুশো, পরিচালক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। এবং আজকে যে মানুষটাকে এখন আমি পরিচয় করিয়ে দেব, আমার দুর্দান্ত পছন্দের মানুষ, এবং আমরা অনেক সময় ঝগড়া করি, এবং ওনার একটা কথা উনি একটা সময় খুবই অগোচরে বলেছিলেন বা নর্মালভাবে বলেছিলেন, কিন্তু ওই কথাটা, একটা লাইনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। সেটা বলবো না কোনটা স্পেশাল। আমাদের সাথে যুক্ত রয়েছেন কাজী সাবির, উপস্থাপক ও অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছি। জি জি। দর্শক, আমাদের সাথে আরো একজন মানুষ যুক্ত রয়েছেন, যিনি কথার নয় সুরের মানুষ, জাহিদ নীরব। নীরব থাকেন আপনি, দেখতেই পাচ্ছেন। স্বাগত আর ইউ ফেমাসের আয়োজনে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনের। জাহিদ নীরব, আপনাকে দিয়ে শুরুটা করছি। আর ইউ ফেমাস? আসলে এই শোতে আসার সময় আমি ভাবতেছিলাম আমি আসলে ফেমাস, বাট শোতে ঢোকার সময় আপনি যেভাবে বিবৃতি দিলেন, ইন্ট্রো দিলেন, সেটা শুনে মনে হলো আমি ফেমাস। কেন মনে হয়েছে? ওই যে আত্মবিশ্বাসটা থাকা জরুরি, এবং অফকোর্স এই আত্মবিশ্বাসটা তো আসলে কাজে অনেক হেল্প করে। জি, এবং কাজটা করে যাওয়াটা খুব জরুরি। কাজী সাবির ভাই, আর ইউ ফেমাস? আমি ভাবতাম আমি ফেমাস, কিন্তু যমুনা টিভির নিচে রিসেপশনে আমাকে বললো যে আপনি কে। তখন একটু সন্দেহ হলো, বাট আই গেস যমুনা টিভি আর ইউ ফেমাস এর মতো একটা ফেমাস শোতে যেহেতু আমাকে ডাকা হয়েছে, সো রুশো ভাই কি বলেন, ধরে নিতেই পারি। অবশ্যই আপনি ফেমাস। রুশো ভাই, আর ইউ ফেমাস? আমার তো মনে হয় এতদিন ফেমাস না থাকলেও এই শোয়ের পরে তো হয়ে যাবো ফেমাস আপনার সাথে, যেহেতু আপনি অলরেডি ফেমাস। এরপর আরো হয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি কি রুশো নাকি রকস্টার? রুশো রকস্টার। রুশো রকস্টার। শুনিদি, আর ইউ ফেমাস? অ্যাবসলিউটলি নট। কেন নয়? কজ আমার মনে হয় যে ফেমাস অনেক বড় বড় মানুষরা ফেমাস হয়, আমি এখন অত বড় হতে পারিনি, আরো অনেক পথ যেতে হবে। ফেমাস হয়তো আমাদের হিরো রকস্টার, রিয়েল রকস্টার শাকিব ভাই। আচ্ছা, ভেরি ফেমাস। কাজী সাহেব অনেক ফেমাস। ওই লেভেলে না। এই ফেমাসের ব্যাপার একটা ক্লারিফিকেশন আমি দেই সবার উত্তরটা জানার পরে। সুনিধির কথা বলার পরে মনে হলো যে ক্লারিফিকেশনটা দেওয়াটা উচিত। ফেমাস অর্থে, রূপক অর্থে আমরা একটা ব্যবহার করি, একটা শব্দ। কেবল এমন না যে কাজী সাবির ভাইকে ডাকলাম আর জিজ্ঞেস করলাম ভাই আসেন, এবং তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি ফেমাস। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা সবাইকে ডেকে এনে জিজ্ঞেস করি ভাই আপনি কাজটা ঠিকভাবে করছেন, কারণ আপনার কাজটা আমাদেরকে প্রভাবিত করে। আমি হাসি, কাঁদি, আমার মন খারাপ হয়, আমার উচ্ছ্বাস লাগে, আমি সিনেমা হলে যাই, টাকা দেই, এবং সেই টাকাটা নিয়ে আবার মনে হয় যে না, উসুল হয়ে গেছে। এই যে ব্যাপারগুলো ঘটে, এই ব্যাপারটাই হচ্ছে একটা আপনাদের কাজের ইম্প্যাক্ট। সো আমি আইনা সবাইকে ডেকে জিজ্ঞেস করি যে আর ইউ ফেমাস? নট লাইক দ্যাট।
আসেন যারা তাদেরকে জিজ্ঞেস করি ভাই কাজটা ঠিকঠাকভাবে করছেন, তো প্রশ্নটা হচ্ছে সুনিধি কাজটা ঠিকঠাকভাবে করছেন, একদম। তাহলে ঠিক আছে, তাহলে আপনি ফেমাস। থ্যাংক ইউ। সো সুনিধি আপনি রকস্টার? জানি না, মেবি। তাই জানি না, মেবি একটা উত্তর দিতে হবে, মানে যে কোনো এক পাশে যেতে হবে। মেবি না, মেবি তো মধ্যে। না মানে সে জানি হয় না না, মেবির মানে মধ্যে চুজ করছে। হ্যাঁ জানি না আর মেবির মধ্যে চুজ করলাম আর কি। ও আচ্ছা, না কিন্তু আপনি আমি রকস্টার না এবং রকস্টার দুইটার মধ্যে একটা। দেখেন আমি তো একজন শিল্পী, আমি আমার কাজ করে যাই, রকস্টার তো বানায় মানুষেরা। আচ্ছা, তো আমি নিজেকে নিজে রকস্টার বলার থেকে আই থিঙ্ক যদি মানুষ আমাকে রকস্টার বলে তাহলে আমি বেশি খুশি হব। পার্ট অফ রকস্টার, সেও রকস্টার, আমিও আজকে রকস্টার, ওকে তাই না? সেই জায়গা থেকে হচ্ছে আপনি রকস্টার। আর সুনিধি, এটা আমি ভুল না করে থাকলে এটা বড় পর্দায় আপনার প্রথম কাজ, কেমন ফিডব্যাক পাচ্ছেন, কি বলছে সবাই? খুব ভালো, ফিডব্যাক অনেক ভালো পাচ্ছি অ্যান্ড সবাই বলছে যে খুব একটুখানি একটা পার্ট ছিল, কিন্তু তাতেই মানুষজন অনেক আমাকে ভালোবাসা দিচ্ছে। তো সারাক্ষণ আমাকে বলে কেন নট অনলি মি, এটা আই থিঙ্ক ওকে সবাই বলছে, নট অনলি মি, যে হ্যাঁ, কেন আমার এত ছোট। আমার এই প্রশ্নটা ছিল, এটা আসবো আমি পরে আসবো। খুব যে- ভালো এই প্রশ্নটা প্লিজ অনেক- আপনি অনেক করেন। ঝামেলা আছে এই এবং question নিয়ে। এই প্রশ্নটা আমার ওর কাছে আছে, এই প্রশ্ন ও করলেই আমাকে ও রিপ্লাই দেয় না, সো প্লিজ আস্ক হিম। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো, মানে আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন, আপনার পরিবার, বন্ধু, এই দেশ সেই দেশ? দেখেন আপনারা সবসময় এক কথা বলেন এপার বাংলা ওপার বাংলা, আমি সবসময় বলে আসছি আমার কাছে এপার বাংলা ওপার বাংলা দুটো আলাদা নয়। আচ্ছা, আমি জানি না কাঁটাতারের বেড়া কেন মাঝখানে আছে, সো দুটোই আমার দেশ। দুই দেশ থেকেই খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, সবাই খুব ভালো বলছে এবং সবাই খুব এক্সাইটেড, এবং আগামী আমি কাজ করতে চাচ্ছি কিনা, কাজ করছি কিনা, এটা নিয়েও মানুষ অনেক এক্সাইটেড, সো ওভারঅল আই থিঙ্ক ইটস গুড। বাহ, ফিডব্যাক কেমন পাচ্ছেন রসু ভাই? সুনিধিরটা নাকি? না না না, পুরো 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 সো বেসিক্যালি আমরা তো একটা ডিফারেন্ট জিনিস চুজ করছি, এটা ফার্স্ট ডে ওয়ানের টেবিলে বসে তখন থেকেই আমরা এটা জানতাম যে ওয়েন এভার ইউ অ্যাকচুয়ালি ডু সামথিং নিউ, কিছু মানুষের অ্যাকসেপ্ট করতে টাইম লাগবে, জি। বাট মোস্ট অফ দ্য ফিডব্যাকস আর পজিটিভ নাও। অ্যান্ড আমি তো আসলে যেখানেই বিচরণ করতেছি সব জায়গায় খুব প্রশংসা পাচ্ছি, কিছু জায়গা নিয়ে ডিফারেন্টলি কথা হচ্ছে। অ্যান্ড ওভারঅল দো আই এম আ ফার্স্ট টাইম ফিল্ম মেকার, এই এক্সপিরিয়েন্সটা পুরোটাই আমার জন্য নতুন। যে কুষ্টিয়া থেকে একজন ফোন দিয়ে বলতেছে ভাই আমি আপনার বিশাল ফ্যান, এত দারুণ লাগছে। ওই রাজশাহী থেকে একজন টেক্সট পাঠায় বলতেছে যে ভাই আজকে ছবিটা দেখলাম আমার ভালো লাগছে। সো ফর মি দিস ইজ দ্য হোল থিং ইজ নিউ ফর মি, সো আই এম এনজয়িং ইট এভরি বিট অফ ইট ফ্রম দ্য ডে ওয়ান। শুটিংয়ের টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আসলে মানে নতুন তো ভালো লাগতেছে জিনিসটা। ভালো লাগছে আমাদের আপনার এক্সপ্রেশনটা শুনে, যেভাবে আপনি বলছেন, যতটা আগ্রহ উচ্ছ্বাস নিয়ে এটা আপনার চোখে মুখে বোঝা যাচ্ছে, এবং আপনি যে এনজয় করছেন ব্যাপারটা, এটা আমরা একদম, বুঝতে একদম। পারছি। কাজী সাবির ভাই কেমন সাড়া পাচ্ছেন? আপনি কথার মানুষ মূলত, সেখান থেকে চলমান চিত্রের মানুষ হয়ে গিয়েছেন। মানে সারা আসলে এখনো আমার জন্য এটা একটা, আমি জানি না, ঘোরের মধ্যে আছি যে আমি একটা সিনেমা করে ফেললাম। মানে বলছিলাম রুশো ভাইয়ের সাথে প্রথম যখন পিনউইলে দেখা হলো, আমি রুশো ভাইকে দেখে বুঝে গেছি আসলে এটা বলা দরকার, বলা হয় না, যে মানে হি ইজ এ ট্রু রক স্টার। এবং আমার কাছে রক স্টার আসলে ইটস নট লাইক মিউজিক্যাল রক স্টার, ইটস আ ওয়ে অফ লাইফ। এটা হাউ ইউ Right, এক্সপ্রেস right, ইউরসেলফ। it is. তাতে একজন নীরব ভাই চুপচাপ থাকে, কিন্তু হি ক্যান অলসো বি আ রক স্টার। তাই না যে পাগলামি করতে হবে, এভরিবাডি, আমার তো মনে হচ্ছে সবার ভিতরেই একটা রক স্টার rockstar আছে। আছে। তো এরকম এই কথাবার্তা বলতে বলতে হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম এফডিসিতে ফ্লোর 2-তে শাকিব খানের সামনে দাঁড়িয়ে আছি। এটা আসলে এটা আমি জানি না কিভাবে হলো। সারা আমি ভালো পাচ্ছি, সত্যি কথা বলতে। কারণ প্রথমবার যখন আপনি কাউকে দেখবেন তখন তো খুব সমালোচনা করতে পারবেন না, নতুন কোনো কিছু দেখারই একটা ভালো লাগা তৈরি করে। আর প্রতিটা সিনে, একটা সিন বাদে আমি সূর্যের পাশে আছি, শাকিব খানের পাশে, সূর্যের আলো আমার গায়ে পড়ছে, তো সেটা দিয়ে আমি আলোকিত হচ্ছি। তো আমার খুব বেশি কিছু করার ছিল না। আর অল ক্রেডিট গোস টু রুশো ভাই। আসলে দুইটা বিষয় একটু জানতে চাই। বড় পর্দা, আমরা
ছোটবেলা থেকে হয়তো দেখেছি বড় পর্দায়, এবং সেখানে কখনো নিজেকে আবিষ্কার করা অবশ্যই ভালো লাগার। যখন প্রথমবারের মতো দেখলেন কেমন লাগছিল? অদ্ভুত, এটা আমার এত ছোটবেলার স্বপ্ন। যদি আমার সাথে আমার পরিবার বা বন্ধু না থাকতো, আমার প্ল্যান ছিল আমি একটু কাঁদবো, সত্যি কথা একটু কাঁদবো, কিন্তু যেহেতু আমার পরিবার ছিল, এখন তো সবাই ভিডিও করে ফেলে, আচ্ছা, তো হ্যাঁ। এইটা আমি চাচ্ছিলাম যে Emotionটা প্রকাশ সেটা করা হয়নি। যায় না। কিন্তু একটা ভয় ছিল, এটা রুশো ভাই পরে আমি আলোচনা করব, যে নিজেকে বড় পর্দায় দেখাটা তো অবশ্যই খুব রোমাঞ্চের, কিন্তু আমি স্ক্রিনটা ভরাতে পারবো কিনা, মানে আমি ওন করতে পারবো কিনা। আমি ছোট পর্দায় কাজ করি, সেটার সাথে কিন্তু আপনি মোটা কিনা স্বাস্থ্য কিনা অ্যাজ এ ডিরেক্টর তিনি জানেন, সেইটা আমার খুব ভয়ের জায়গা ছিল। মানুষ মেনে নিবে নাকি যে এই ছেলেটা আসলে বড় পর্দার জন্য তৈরি, সেটা আপনার জন্য আমার দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে কিছু জানানোর আছে, সেটা পরে জানাবো। আর একটা ছোট করে বিষয় জানতে চাই, শাকিব খানের কথা আপনি বলছিলেন যে সূর্যের পাশে আপনি কাজ করছেন, কেমন এক্সপেরিয়েন্স? অ্যামেজিং। ওনাকে সামনাসামনি একবারই দেখেছিলাম বিপিএল এর ড্রাফটের সময়, আমি হোস্ট ছিলাম। এর বাইরে তার ব্যাপারে আমি খুব বেশি কিছু জানতামও না। আর যখনই ফিল্মের কথা আপনার মনে হবে, তখন কিন্তু মনে হবে যে হিরো ঢুকবে, শাকিব খুব খান। লাউড থাকবে, বাট সেটা সবচেয়ে লাউড রুশো ভাই ছিল বাই ফার। যে যে মানে আমি যেটা বলছি, হি ইজ এ রক স্টার, মানে ওনার মধ্যে একটা ব্যাপার আছে আর কি, একটা ব্যাপার আছে। তো বাট শাকিব খান খুব আস্তে আস্তে কথা বলেন, অনেকবার রেগেও গেছে, স্বাভাবিক, কিন্তু আসলে আপনি ওনার সামনে না আসলে আপনি বুঝতে পারবেন না যে উনি কেমন? মানে জোর কথা বলছেন, যে সামনে এসে শুনতে হবে। খুব মাটির মানুষ। তারপরে গল্পটা খুব নানা ধরনের টুইস্ট আকারে গিয়েছে, এবং সেটা নিয়ে আমার আরও আপনাদের সাথে আলোচনা আছে। আমি একটু জাহিদ ভাই আপনার কাছে যেতে চাই। আমার ধারণা হয়তো বাংলাদেশে আরও এরকম মানে একদম সঙ্গীত লাইফ নিয়ে আরও হয়তো সিনেমা হয়েছে, আমি দেখিনি আর কি। আমিও দেখিনি। হয়তো হয়েছে, যেহেতু আমি অনেক কিছু জানি না, আমার সীমাবদ্ধতা থাকতে পারে এই জন্য, কিন্তু আমি দেখিনি আর কি। ফলে আমার যতটুকু দেখার মধ্যে যেই গণ্ডিটা দেখেছি, তার মধ্যে এই রকস্টারের লাইফ নিয়ে এমন একটা কাজ, সেটার সাথে আপনি সম্পৃক্ত, কেমন ফিডব্যাক পাচ্ছেন? ফিডব্যাক, হ্যাঁ, যখন বিজিএম তো একটা এমন একটা পার্ট যেটা নিয়ে মানুষ কথা বলবে, এরকম হয় না নর্মালি, আগে হতো না। বা আপনি যদি 10 বছর আগে ইন্ডাস্ট্রি দেখতেন, তখন বিজিএম নিয়ে আসলে কথা হইতো না। বাট রিসেন্ট টাইমসে মানুষ বিজিএম নিয়ে খুবই সোচ্চার। সো ওই জায়গা থেকে যখন একটা পর্দার পেছনের একটা গল্প নিয়ে মানুষ লেখালেখি করে, কিংবা প্রত্যেকটা রিভিউতে বিজিএম এর কথাটা তুলে আসে এতগুলো ডিপার্টমেন্টের মধ্যে, অবশ্যই আমি এটা তো অনেক অনেক এনজয় করি। কিন্তু প্রসেসের মধ্যে রুশো ভাই ওয়াজ রিয়েলি মানে খুব বিরক্তিকর ছিল। উনি এত পেইনফুল, এটা আসলে আমি সুযোগ খুঁজতেছিলাম যে কবে ওনাকে বসায় বলতে পারবো একদম অন এয়ার। আপনার সাথে আমার দেখা হয়নি কখনো, বাট আমি আপনার সম্পর্কে খুব শুনেছি যে আপনি খুবই ঠান্ডা, কুল টাইপের মানুষ। আপনি বিরক্ত বোধ মানে করছেন? আমি এমন হয়েছিল যে আমি টেক্সট পাঠাইছি আমাদের প্রডিউসারকে যে আমি এই প্রজেক্টে নাই, যে অ্যাডভান্স দিয়েছিল নিয়ে যান। সো এইটা আমি অনেকবার বলছি। বাট রুশো ভাই কি হয় যে উনি তো ওনার এনার্জির সাথে ম্যাচ করা খুবই ডিফিকাল্ট। ও আচ্ছা। ওনার দিন হয় ধরেন 48 ঘন্টা, আমাদের তো 24 ঘন্টা। সো 48 ঘন্টা উনি অ্যাক্টিভ। উনি একদম আপনাকে রাত 3টা বাজে আপনি টেক্সট করছেন যে ভাই আমি ভাবতেছি এরকম কিছু একটা হবে, উনি সাথে সাথে রিপ্লাই, মানে কখনোই কোনো মানে ওই ডাউন টাইম নেই, অলওয়েজ উনি রিয়েল রকস্টার। আমার একটা প্রশ্ন, যেটা এটা আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই, আমি আপনাদের কাছেও আসবো। রকস্টার যখন বলি, আমি একদম প্রপার রকস্টার সাউন্ডটা শুনলেই মনে হয় ব্যাপক কিছু, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইডই একটা অন্যরকম একটা ব্যাপার। সেই রকস্টার ফ্লেভারের সাথে এই সিনেমার ক্যারেক্টার, নামটার সাথে ক্যারেক্টার মেকিংটা কতটুকু সামঞ্জস্য হয়েছে আপনি মনে করেন? আমার কাছে রকস্টার কে, আমার কাছে সবচেয়ে বড় রকস্টার ফকির লালন শাহী, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, ধরেন দুর্গমগিরি কান্তার মরু, আপনি খালি গলায়ও যদি গান, আপনি 10 জনকে উজ্জীবিত করতে পারবেন। কিংবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা যখন স্কুলে প্যারেড গ্রাউন্ডে গাইতাম, তখন হাজার কণ্ঠে একসাথে গাইতাম, কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া, আমাদের ওই গুজবামটা হইতো। সো রকস্টার আসলে সে যে তার লাইফ বা তার লাইফস্টাইল দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, ইটস নট এরকম না যে আপনাকে পার্টিকুলার একটা ক্যারেক্টার ওইটা হইতে হবে। আচ্ছা, হয় না, আমরা যখন একটা গল্প এঁকে ফেলি, রকস্টার নামেই একটা ধরেন কোনো একজন আর্টিস্টের আমরা চেহারা কল্পনা করে ফেললাম, বাট আমার কাছে রকস্টারটা ব্যাপারটা এরকম না আসলে। কাজী সাবির ভাই, আমি আসলে দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্নটা করছি। আমি শুনছিলাম আমাদের দেশে অনেক রকস্টাররা আছেন, শ্রদ্ধেয়, যারা আপনারা সবাই জানেন। জেমস ভাইয়ের কথা আমরা যদি বলি, আয়ুব বাচ্চু স্যারের কথা যদি বলি, এরকম রকস্টাররাও কিন্তু বাংলাদেশকে বিলং করেন, যেটা আমাদের জন্য গর্বের। তাদের মতো লাইফ না এই রকস্টার সিনেমাটার, অন্যরকম একটা লাইফ।
এই রকস্টার বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করে হয়তো। আপনি কি ফিডব্যাক পেয়েছেন, তারা আসলে কি এই রকস্টার ব্যাপারটা নিয়ে যে নাম এবং চরিত্রায়নটার ক্ষেত্রে কোনো ধরনের অসামঞ্জস্য দেখেছে? না, আমি আসলে এরকম শুনিনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা বোঝা দরকার যে দিন শেষে দিস ইজ আ ওয়ার্ক অফ ফিকশন, সেটা মেনে নিতেই হবে। এবং আমার ধারণা যে একেবারে খুব পুঙ্খানুপুঙ্খ মেলানোর কিছু নাই, আর কঠিনও। কিন্তু আমি যেটা মনে করি, যেই রক স্টারকে রুশো ভাই স্ক্রিনে দেখাতে চেয়েছেন, আই গেস সেই রক স্টারটা ওনার ভিতরে থাকে। একবার শুটিং এর ফাঁকে রুশো ভাই বলছিলেন যে উনি দেখাচ্ছিলেন শাকিব খানকে ইয়েটা, তা আমি বললাম যে উনি এতটা ইনভলভ, সো অ্যাকচুয়ালি ইজ দ্য কোরিওগ্রাফার অফ দ্য ফিল্ম, এটা কেউ জানে না। তো উনি যখন দেখাচ্ছিলেন, আমি বললাম যে ভাই আপনি এটা একটা নিজের জন্য ভিডিও করে রাখেন ফর ইয়োর সেলফ, যে কারণ হি ওয়াজ ওনিং দ্য সং। তখন এটা রুশো ভাইয়ের কথা, নট মাই ওয়ার্ড। বলছে স্ক্রিনে যাকে দেখা যাবে দ্যাট ইজ আজমান রুশো। আর দেখেন, দিস ইজ আজমান রুশোজ রক স্টার। দিন শেষে ডিরেক্টরস কাট, তো বাকিটা উনি আপনি এত বলবেন। বড় লোক, I don't know, রকস্টার, একটু রকস্টারের যে বাড়াবাড়ি চরিত্রটা আমরা দেখি সে তো অনেক বড় লোক। বড় লোক, টাকার কথা বলছে। টাকা আছে এত, সেটা বলছি। লিফটে বলতেছিলাম যে আপনি আমি না বলি না, নীরব ভাই কিন্তু নীরব থাকলেই ভালো, আমি যেটা দেখলাম। সব বলে দিতে পরে পালানোর জায়গা থাকবে না। আচ্ছা, মানে আমার প্রশ্নটা আপনার কাছে, যে রকস্টার যে আপনি যদি তৈরি করলেন, সেটা জেমস ভাইয়ের লাইফস্টাইল নিয়েও হইতে পারতো। তার যে লাইফের একটা দুর্দান্ত রকমের গল্প আছে, যেভাবে উঠে আসা, কিংবা আইয়ুব বাচ্চু স্যারের কথা যদি বলি, আমাদের কথা, সেরকম একটা গল্প বাংলাদেশে অনেক গল্প আছে। সেগুলো বাদ দিয়ে আলাদা একটা ফিকশনের মধ্যে গেলেন এবং সেটাই জনপ্রিয় করার চেষ্টা করলেন। কেন? রিয়েল স্টোরি তো আছে। মানে এখানে একটা অনেক বড় প্রবলেম হচ্ছে, যখন আপনি এরকম কারো স্টোরি পিক করবেন। সে ফর এক্সাম্পল, আমি যদি জেমস ভাইয়ের গল্প নিয়ে বানাইতে চাইতাম বা আইয়ুব বাচ্চুর গল্প নিয়ে বানানোর চেষ্টা করতাম, তখন যেটা হয়তো আপনাকে আসলে অনেক অনেক কিছুর মানে কি বলে, সেটাকে আমি কি দিয়ে বুঝাবো, ওয়ার্ডটা ঠিক মনে পড়ছে না। মানে অনেকগুলি ফর্মালিটিস দাঁড়ায় যায়, যেটা আপনার ফলো করতে হবে। এখন জেমস ভাইয়ের গল্পটা বলতে হইলে আসলে ওই ওই উনারও ওই লেভেলের ইনভলভমেন্ট লাগবে, জেমস ভাইয়েরও। রাইট। এটা একটা হিউজ চ্যালেঞ্জ। ধরেন একটু 19 থেকে 20 হলে ওটা আসলে অ্যাকসেপ্টেবল হবে না। রাইট, কারণ তার যে ফ্যান ফলোয়ার্স এক্স্যাক্টলি। রিঅ্যাক্ট করবে। এখন ধরেন কথার কথা, আমি আমার কি মাথায় আসে নাই, প্রথমেই তো মাথায় আসছে জেমস ভাই, ডে ওয়ানে যে বাংলাদেশের সবচেয়ে বড় রকস্টারকে জেমস ভাই। বাট দ্যাট ওয়াজ ভেরি রিস্কি, যে কারণ আপনি এটা বানাইতে গেলে জেমস ভাইয়ের ইনভলভমেন্টটা লাগবে যে পরিমাণ। সে ফর এক্সাম্পল, আমি যদি কোনো লিভিং লিজেন্ডের যে কোনো বায়োপিকের নাম বলি, কথা সঞ্জু। তো সঞ্জু বানানোর জন্য সঞ্জয় দত্ত কি পরিমাণ টাইম দিছে ডিরেক্টরকে, এটা আসলে এটাও মানতে হবে। ওইটা না হলে তো আসলে সঞ্জু হইতো না। Vice versa, right. হাউ ক্যান আই পোর্ট্রে দ্য ক্যারেক্টার, যাকে আমি শুধু গান শুনছি, তাকে তো আমার দেখতে হবে, তার মুখ থেকে গল্পটা শুনতে হবে। ওই বিভীষিকাটা কেমন ছিল, ওনার ওই দিন কনসার্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল, মাইকটা ছুঁড়ে কেন ফেলা দিছিল, এটা তো আসলে ওভাবে হবে না। সো দ্যাট আমরা আসলে ডে ওয়ানে চুজ করছি যে উই আর ডুইং সামথিং ফিকশনাল। আমাদের রিসোর্স যেগুলি স্টাডি করার, যে এই গল্পটা বানানোর জন্য, সাপোজ আপনি যদি কথা সে ফর এক্সাম্পল, আপনি একটা ধরেন রানা প্লাজা নিয়ে একটা গল্প বানাবেন, বা আপনি ধরেন 5ই অগস্ট নিয়ে একটা গল্প বানাবেন, আপনার কি করতে হবে? 5ই অগস্টে রিসার্চ করতে হবে, রাইট? বা ওই রিলেটেড ক্যারেক্টারিস্টিক্স গুলোকে পোর্ট্রে করতে হবে, ওদের সাথে কথা বলতে হবে, একটু নিউজ পড়তে হবে, একটু গল্প, আচ্ছা কতজন মার্ডার হয়েছিল, কতটুকু গুলি করছিল, কোন ছাদের উপরে, এগুলি স্টাডি করার at least 80 বা 60% আপনার একটু রিয়েলিস্টিক ভাইবটা থাকতে হবে। এক্স্যাক্টলি। সো আমাদের এই রকস্টার বানানোর সময় আমরা প্রথমে আসলে চিন্তা করছি যে আমাদের দেশে আসলে ধরেন ওই লেভেল অফ কি বলে এটাকে, কমিউনিটি, বা ওই লেভেল অফ আসলে এখন পর্যন্ত মানে আমাদের মধ্যে ওইটা দাঁড়ায় না এখনো, যে ওকে আমি কাউকে একটা বায়োপিক বানাবো, উনি আমাকে 6 মাস টাইম দিবে। সো আমরা এইগুলি তো অনেক প্রতিবন্ধকতা ছিলই। তারপরে উই চুজ টু ডু সামথিং ফিকশনাল, ওকে লেটস হ্যাভ সামথিং ফিকশনাল। সুনিধি, আপনি ভীষণ জনপ্রিয় একজন রকস্টারের সাথে একসাথে থাকেন এক ছাদের নিচে। মনে হয়েছে যে এই যে চরিত্রায়নটা সেটি ভিন্নভাবে হতে পারতো, এই রকস্টার এইভাবে না?
না, আপনি যে বলছেন জেমস ভাইয়ের কথা, আয়ুব বাচ্চুর কথা এবং অন্যান্য সবার কথা, ওটা তো ওনাকে নিয়ে যদি স্টোরি বানানো হতো এটা বায়োপিক হতো, এটা তো এর নাম তো রকস্টার হতো না। আচ্ছা, এটা না, ফিকশন আমি বলে আমি এটার নাম রকস্টার রকস্টার বলছি। হয়েছে। রকস্টার ব্যাপারটা যখন আসে, ভাই একটা কথা বলছিলেন, রকস্টার যখন বাংলাদেশে আসবে তখন জেমস ভাইয়ের নাম সবার আগে চলে আসে। সো মানুষ ভেবেই না একটা, আমি যাওয়ার আগে আমি ভাবছিলাম যে আসলে কেমন ব্যাপারটা এরকম, যে অন্য কারোর একটা লাইফ স্টোরি দেখবো কিনা এরকম। আপনার কোশ্চেনটা কি? আমার প্রশ্নটা ছিল যে এই যে রকস্টার যেটা হলো, আপনি কি, আপনার কাছে কেমন রকস্টার নামটা শোনার পরে কোন চরিত্রটা মাথায় আসছে? রকস্টার নামটা শোনার পর আমার পার্টিকুলার কোনো চরিত্র মাথায় আসে না, কজ অনেক সঙ্গীত শিল্পী আছে এবং অনেক শিল্পী আছে যাদের পুরো জীবনটাই আসলে রকস্টার, এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ ইউনিকলি ডিফারেন্ট, এবং এই মানুষটা যেটা সারা জীবন করেছে এই মানুষটা সেটা সারা জীবন করতে পারে না, এবং আমার মনে হয় যে যেহেতু প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, সো এটাকে একই বলা যেতে পারে না। সো রকস্টারকে ডিফারেন্সিয়েট করার মতো আমি আসলে কেউ নই। সো প্রত্যেকটা পার্সন কি কি করে সেটার টুকরো 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 মানে জিনিসগুলো হয়তো একসাথে করে রুশো তার গল্পের মধ্যে এটা প্রকাশ করতে চেয়েছে, একটা যেটা আমার different মনে হয় vibe টা দেওয়ার জন্য, যে একটা right? ভাইব দেওয়ার চেষ্টা করেছে, যে রকস্টারের একটা ভাইব নেই, কেমন হয় একটা রকস্টার। এই যে রোলটা, এটা গত কয়েকটা ঈদের ধরে, মানে আমি দেখছিলাম আপনার একটা ইন্টারভিউ, আপনি সেখানে অন্যভাবে ব্যাখ্যা করছিলেন। কয়েকটা ঈদে মানে শাকিব খানের সিনেমায় খুব ভাইটাল একটা রোল, মানে কে শাকিব খানের সাথে থাকে এবং সে কোনো না কোনোভাবে আলাদা একটা আইডেন্টিটি পায় এবং তার জনপ্রিয়তা পায়। আমি আপনাকে যেটা বিরতির আগে বলছিলাম যে দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে আপনার জন্য একটা কথা আছে। পুরো সিনেমায় আমি যখন দর্শকরা কথা বলছিলেন আমি শুনছিলাম, সেগুলো আমি নোট ডাউন করে রেখেছি, আমার ফোনে আছে, যে সবাই বলছে আপনার প্রশংসা, সবাই আপনার প্রশংসাটা আলাদাভাবে করছে। ফ্লুক আসলে আমি জাস্ট যে ডায়লগ বলে গেছি, সত্যি কথা, আমি তো অভিনেতা না। আমি আচ্ছা, কি করেছেন? আমি সেটাই জানতে চাচ্ছিলাম, কি করেছেন, কেন সবাই আপনাকে পছন্দ মানে করছে? প্রথম কথা তো আবারও বলতে হবে যে তাকে ক্রেডিট দিতে হবে যে সে আমাকে ওই স্পেসটা দিয়েছে। আচ্ছা। আমি জানি না রুশো ভাই এইভাবে ভেবেছেন কিনা যে একে দিয়ে কিছু হবে না, যা ইচ্ছা তাই করুক, বাট আমাকে উনি অনেক ফ্রিডম দিয়েছে। Okay. আর আরেকটা হচ্ছে যে আমি আসলে অনেস্টলি আমি তো আসলে অ্যাক্টিং এর মেথডটা জানি না, আমি চেষ্টা করছি ডায়লগটা বলে যেতে। আর একটা প্রেশার ছিল, শাকিব খান ওনার এনজি হয় না, ওনার কাট হয় না, কারণ হচ্ছে উনি তো আগের ফিল্মের যুগের তো, Right. এবং উনি লাইন্স মুখস্থ করে আসেন। তো আর আমার আর তার অনেক বড় বড় সিন ছিল। তো আমি যেটা করেছি যে যেন আমার ভুলের কারণে তাকে বিরক্ত হতে না হয়, এই বিরক্তিটা ডিরেক্টর পর্যন্ত চলে যাবে। আমি আসলে অ্যাক্টেড লাইক এন আসলাম আর কি। কিন্তু আপনি মানে আপনি খুব ন্যাচারাল ছিলেন, মানে সবাই বলছিলেন, কিন্তু হ্যাঁ অ্যাক্টিং পারি, কিভাবে? অ্যাক্টিং পারি না তো, ওইটাই যে ওই জন্য তো ন্যাচারাল। আমার কাছে কি অপশন আছে? আচ্ছা। যে একটা অপশন যে ডায়লগটা বলে যাওয়া, ডায়লগটা বলে গেছি। তারপরে রুশো ভাই হচ্ছে যে দুই বন্ধুর হাইটটা যেভাবে মিলানো গেছে, এটাও কিন্তু মানুষজন খুব ইতিবাচকভাবে নিয়েছে। কিন্তু হাইটটা তো মিলালেন, দাড়িটা কিভাবে মিলালেন? সবার দাড়িটা একই রকম করে হলো কেমন করে? পুরো সবার শেপিংটা আর কি, শাকিব খানটা আপনারটা মানে কেমন কেমন করে, এটা কি ইচ্ছা না, করে? সাবির ভাইয়ের ব্যাপারে যেটা আসলে ঘটনা সেটা হচ্ছে, আমি ফার্স্ট থেকেই প্রত্যেকটা ক্যারেক্টার, সুনিধি, আসলাম, তারপরে সাবিলা, মিথিলা, সবাই যদি ভালো করে খেয়াল করে দেখেন, আমি অলওয়েজ ট্রাই করছি হচ্ছে যে যেই ক্যারেক্টার রিয়েল লাইফে তার যতটুকু কাছাকাছি কাস্ট করা যায়। এবং উনি যে প্রথম দিনের কথা বলছিল যে ফার্স্ট ডে ওয়ানে যখন আমি ওনাকে প্রথম কোশ্চেন করছিলাম যে আপনি কার গান শুনেন, তো উনি যখন আমাকে বললো যে এই ব্যান্ডের নাম, আমি এদের গান শুনি, তখন আমি মনে মনে এক ধরনের ডিসাইড করে ফেলছি যে দিস ইজ দ্য ক্যারেক্টার। কারণ আমি আসলে আমি ওনাকে আসলাম বানাই নাই, উনি অ্যাকচুয়ালি হয়তো ওই সাপোর্টিং ক্যারেক্টারটা তো না হয়তো, কিন্তু ওই মানুষটার যে টেস্ট, ওই মানুষটার চলনভঙ্গি, ওই মানুষটার স্কুল একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ওই মানুষটার মিউজিক টেস্ট, ওই মানুষটার ফুড টেস্ট, কীরকম জুতা পরে, কীরকম জামা পরে, তো আপনি দেখবেন উনি এখন যেটা পরে আছে আস্তাবের কস্টিউম কিন্তু কিন্তু সাবির ভাই এটাই, হ্যাঁ, তো ওইটাই আমি ওনাকে বলবো যে উনি আসলে মানে ক্যারেক্টারটা এত ন্যাচারাল লাগার রিজন এটাই যে উনি আসলে এই ক্যারেক্টারটা ইন রিয়েল লাইফ মানে আমার জোনে পড়ে গেছে আসলে চরিত্রটা লাগে, এবং মোস্ট অফ দ্য ক্যারেক্টার কিন্তু উনি খুব ভালোভাবে সেটা পোর্ট্রে করছে। শুধু একটা বিষয় ছাড়া দর্শক খুব হাসাহাসি করছে। কানটা কিভাবে খেয়ে দিলেন আপনি? কোনটা কানটা কানটা কানে ধুলি
গুলি করে দিছে। গুলি করে দিয়েছে। এটা এটা মানুষজন ঠিকভাবে মেনে নেয়। আচ্ছা, রকস্টাররা কেমন করে গায়? আপনি সুরের মানুষ, শুনে দিয়ে আপনিও সুরের মানুষ, আমি দুজনের কাছে একই প্রশ্ন। রকস্টার মধ্যে না একটা ব্যাপার থাকে, একটা মানে একটা ইনার স্পিরিটটা থাকে, ওইটা যখন অন স্টেজ উঠেন মানে ওনার মধ্যে আসে, মানে ওই চিত্রায়নটা কতটুকু এখানে সার্থক হয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি তো নিজে অনেকদিন স্টেজে ছিলাম, বাট এখনো আছি। সো ধরেন আমরা যখন আর্মি স্টেডিয়াম কিংবা চিরাগঞ্জ স্টেডিয়ামের সবার সামনে পারফর্ম করি, 50,000 মানুষ, 30,000 মানুষ, এটা তো আমাদের জন্য বাংলাদেশ একটা ব্লেসিং যে আমরা কনসার্ট করলে অনেক মানুষ হয়। সো আমি দেখেছি যে ওই জায়গায় আমি তো খুবই শাই, কথা বলতে পারি না, থাকে না রকস্টার যেমন টিপিক্যাল হয় এরকম তো না। সো আমিও ওই যে মানুষের যে এনার্জি, ওইটা না আপনাকে অনেক পুল অফ করে। আপনি অটোমেটিক গান, আপনি যখন একটা গান গাইছেন সাথে 50,000 মানুষ গাইছে, ওই অনুভূতিটা একদমই অন্যরকম। কিন্তু আমি জানি না সাকিব ভাই কীভাবে এটা অ্যাডপ্ট করলো। হি ওয়াজ সো রিয়েল, মানে উনি যেভাবে গাইছে বা আমাকে নিয়ে যাও তোমার সাথে, এর আগে যে বড় পোর্শনটা উনি যেভাবে কথা বললো, আমাকে উড়িয়ে দাও। হ্যাঁ না, আমাকে নিয়ে যাও তোমার সাথে, ও আচ্ছা, এই গানটা এখন রিলিজ হয়নি, আমি গান, ওটা আমার সবচেয়ে পছন্দের গান। আমারও। হ্যাঁ, সো ওই গানটাতে উনি যেভাবে আসলে প্রথমে ইন্টারেক্ট করে, আমি হলে দেখেছি যে মানুষ ওই জায়গাটা একদম থমথমে অবস্থা ছিল, যে উনি, আমার মনে হচ্ছে যে কনসার্টে উনি মানুষকে ইন্টারেক্ট করতেছে। সো এইটা আমার মনে হয় উনি খুবই দ্রুত অ্যাডাপ্ট করতে পারে। শুনেছি আপনিও সুরের মানুষ, এবং মানে সুরটা যখন ভেতর থেকে আসে, মানে যারা সুরটা পারে না, আপনারা যারা সুরের মানুষ আর আমরা যারা অসুর, তো তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপনারা অন স্টেজ থাকলে একটা ইনার স্পিরিট থাকে এবং ওখানে অন্যরকম একটা চরিত্র, সেই চরিত্রটা আপনি কতখানি দেখতে পেয়েছেন শাকিব খানের মধ্যে? পুরোপুরি, আমি এটাই বলছিলাম। ইভেন উনি আগে যে ধরনের সিনেমা করে এসেছেন আজ অব্দি, লাইক অ্যাকশন, মানে ওনার যে লেটেস্ট যদি আমি সিনেমাগুলোর কথা বলি, যে অ্যাকশন মুভিগুলো, ওইটার যে ক্যারেক্টার, এটাকে পুরোপুরি ভেঙে একটা সঙ্গীত শিল্পী হিসেবে একটা যে ক্যারেক্টার করা, এটা খুবই বড় একটা চ্যালেঞ্জ। এবং এই জিনিসটা উনি যে কি সুন্দর করেছেন এবং এটা যে কিভাবে উনি করেছেন, এটা আমার মনে হয় ওনাকে জিজ্ঞেস করা উচিত। এবং এত পারফেক্টলি সব, লাইক উনি একটা সিন আছে যেখানে উনি স্টুডিওতে রেকর্ডিং করছেন গান, একটা ইয়ে ধরে লিরিক দেখে ইয়ে করছে, রেকর্ডিং করছে। সো দ্যাট ওয়াজ অলসো সো মানে রিয়েল। আমরা যেভাবে রেকর্ডিং করার সময় আমাদের মাথায় যেগুলো চলে, আমাদের এক্সপ্রেশনগুলো যেরকম হয়, একদম ওরকমই। মানে এইটা যে উনি কিভাবে করেছেন, এটা অ্যাকচুয়ালি ম্যাজিক। এটা একদম, হ্যাঁ, রুশোর তো উনি যেভাবে ডিজাইন করছেন, না, আমার অবদান হচ্ছে বেশি। আমি ওনারে এখানে ওনাকে আসলে ক্রেডিটটা দেওয়া উচিত, কারণ আমরা এরকম করছি নীরব স্টুডিও থেকে গিয়ে, উনি হি ইজ আ ভেরি গুড অবজারভার। তো উনি যদি এখানে থাকতো, দেখবেন আমরা সবাই কথা বলছি, উনি সবাইকে দেখতো। হ্যাঁ, চুপটি করে দেখে উনি চুপ সবকিছু, করে দেখে হ্যাঁ, এবং খুব ডিটেল দেখে। আচ্ছা, এটা ওনার একটা পাওয়ার। উনি আসলে, আমি তো দেখাইছি, নীরবও দেখাইছে, আমরা পিয়ানো বাজানো, গিটার বাজানো, এগুলো তো আমরা দেখাইছি। বাট ওনার যেটা হচ্ছে যে উনি আসলে ওই জিনিসটা অবজার্ভ করতে পারে এবং ওটা আবার ডেলিভারিও দিতে পারে। আচ্ছা, খালি যে অবজার্ভ করবে তা না। আপনার মাধ্যমে তাকে একটা মেসেজ দিয়ে দিই, এবার সহ অনেকবার আমরা তাকে ইনভাইট করেছি, উনি আসেন না, মানে হিরোরা এরকম হয়, আসেন না। না, আমি ওনার সাথে অনেক, এই লাস্ট 6-7 মাসে ওনার সাথে আমি অনেক ক্লোজলি মিশতেছি। আপনি গিয়ে বলবেন যে আমরা তাকে চাই? হ্যাঁ, অবশ্যই বলবো। আমি ওনার পার্সপেক্টিভটা যেটা বুঝছি আর কি, উনি আসলে একটু লোকি থাকার মানুষ। উনি অনেক বড় মেগাস্টার হইতে পারে, অনেক ক্যামেরা ওনাকে খুঁজতে পারে, বাট ইন রিয়েল লাইফ উনি অনেক লোকি একটা মানুষ। উনি কিন্তু আসলে কোথাও যান না, মানে একদমই একটা নিজের মতো থাকে, দুইটা সিনেমা দেখে, একটু গান দেখে, হ্যাঁ, এবং একদম ক্লোজ মানুষ। খুব ইচ্ছা করলে আমার ফোন দিয়ে বলে যে রুশো আসো আড্ডা মারি, বা অমুককে ফোন দিয়ে বলে তমুককে ফোন। ওনার একদম ক্লোজেস্ট 5-7 জন মানুষ আছে ওনার ক্লোজেস্ট, এবং ওনার বাসায়, বাইরে কোথাও না। এবং অনেক জোরাজোরি করে ওনাকে আসলে মানে বাইরে করা যায় না। উনি অ্যাকচুয়ালি রিয়েল লাইফ একটা লোকই একটা গাই, মানে একদম লোক। আপনাকে খুব সহৃদয়বান মনে হচ্ছে, কিন্তু আপনি যে নির্মমতা চালিয়েছেন সুনিধির উপরে, এটা কেন? এডিটের কেছি। সো এইখানে সুনিধি অনেকবার আমাকে টেক্সট করে, এই টেক্সট করলে আমি টেক্সট দেখি না। আমাকে আমি যদি আরো তার মনটা আরো বেশি খারাপ করে দিই, এটা আমার ধারণা হচ্ছে যে 1 মিনিটেরও কম সময়। না, এটা এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের পুরো ছবিটার ডিউরেশন হয়ে গেছিল 3 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, তো আমার আসলে কেচি করতে হয়েছে অনেক জায়গায়, নট অনলি সুনিধি, সব জায়গায় কেচি করা লাগছে। বাট আমি ওকে আজকে এটা বলেই বুঝ দিচ্ছি যে উই আর অ্যাকচুয়ালি মেকিং অ্যান এক্সটেন্ডেড ভার্সন, যেটা
ইনশাল্লাহ আমরা ওটিটিতে ওর সিনেমা ওর রোলটা একটু ওর পার্টটা একটু বড় হবে। বড় হবে ও আমি চাইনি, এটা ওরই Be cool, ডিসিশন। তাই না? না, না, এটা সেটা হচ্ছে তো কম্পেনসেট করছে। কিন্তু সেটা তো ঠিক শুধুমাত্র না। এবার গেল, নেক্সট টাইম আসলাম সুনিধি এরা থাকবে তো? আসলাম মানে নেক্সট সিনেমায় আমার হ্যাঁ হ্যাঁ, আমি সেটার জন্য অ্যাডভোকেসি করছি। ইউ নেভার নো এত ভালো ভালো অ্যাক্টর, এত ন্যাচারাল অ্যাক্টর। এবং টু বি অনেস্ট মানে আমি যত জায়গায় গেছি, আমি সেদিন লায়নে গেছি, আমি ওনাকে বলছিলাম যাওয়ার জন্য। তো লায়নে মজার ব্যাপার হচ্ছে আমাকে দূর থেকে একটা ছেলে চিৎকার করে বলছে, ভাই আসলাম ভাই কই। আমরা কয়েকজন আর্টিস্ট গেছিলাম। তো এইখানেই আমার মনে হয় যে আমাদের পাওয়া সার্থকতা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে দূর থেকে একটা ছেলে চিৎকার করে বলতে, ভাই আসলাম ভাই কই। দিস ইজ সামথিং। আমি একটা মন্তব্য একটু আপনাকে শোনাতে চাই, আপনি নিশ্চয়ই রাগ করবেন না আমার উপরে, মাফ করে দিয়ে আমাকে। মন্তব্যটা আমার খুব লেগেছে, সেজন্য একটু শোনাতে চাই আপনাকে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের 3টা সিনেমার উদাহরণ দেয়া, এখানে আমি 3টা সিনেমা প্রমোশনের কারণে নামটা বললাম না, যে এই সিনেমা থেকে একটুখানি, এই সিনেমা থেকে একটুখানি, এবং সাম্প্রতিক সময়ে গত বছর রিলিজ পাওয়া একটা সিনেমা থেকে অল্প একটু নিয়ে 3টা সিনেমার বৈশিষ্ট্য বা একসাথে কি বলে মিক্স করে সিনেমা হচ্ছে রকস্টার বানানো হয়েছে। হ্যাঁ, সো এই স্ট্যাটাসটার মূল্যায়ন আপনার কাছ থেকে শুনতে চাই। আমার ধারণা আপনি দেখেছেন এই স্ট্যাটাসটা এবং জানেন আমি কোন 3টা সিনেমার কথা বলতে চাচ্ছি। আমিও আপনার জন্য নামটা বলছি না, তাহলে বলে দিতাম। জি। দিস ইজ কমপ্লিটলি একটা কি বলবো, একটা কমপ্লিটলি একটা কি ওয়ার্ড ইউজ করবো আমি জানি না, বুলশিট বলেন না, ভুয়া বলেন। ভুয়া বলেন। কমপ্লিটলি বেসলেস একটা ইয়া। কারণ আমার কাছে মনে হয় তারা হয়তো আমার সিনেমাটা মনোযোগ দিয়ে দেখে নাই, অথবা যে সিনেমাগুলির নাম বলছে ওগুলি মনোযোগ দিয়ে দেখে নাই। রকস্টারের ব্যাপারে আমি এবং আমার টেকনিক্যাল টিমস অ্যান্ড যারা ক্যামেরার সামনে কাজ করছে, আমি জানি এরা সবাই, এবং আমি স্পেশালি আমি একটা জিনিসে আমরা ফুললি কনফিডেন্ট, খারাপ হতে পারে বাট দিস ইজ আওয়ার স্টোরি, দিস ইজ টোটালি অ্যান অর্গানিক স্টোরি। হ্যাঁ, এখন একটা দুইটা জিনিস তো মিলবে, আর একটা রকস্টার গান গায়, এটা তো মিলবেই। এখন রুশো আমি একটু অ্যাড করে দিই, কারণ ওনার তো ইটস হিজ বেবি, উনি তো অনেক পার্সোনাল হবে। কিন্তু যেই 3টা সিনেমার কথা হচ্ছে, সেখানে কোথায় হিরো তার বন্ধুকে গুলি করছে, কোথায় হিরো স্টেজে পড়ে যাচ্ছে, হিরোর দাদি মারা যায় কোথায়, কার বাবা মিউজিশিয়ান থাকে, 3টা সিনেমার কোনোটাতেই না। আপনি হুমায়ুন ফরিদির কোনো না কোনো ভাবে কাছের একজন, হ্যাঁ, আমি তার সানির ল, আপনি তার জামাতা, সেই জায়গা থেকে কি মানে কোনো একটা প্রভাব কিংবা একটা ইন্সপিরেশন, একটা ব্যাপার কি কোনোভাবে অ্যাটাচড হয়েছে? মানে এইটা ওনার জন্য খুবই আনফেয়ার হবে যে যদি আমি যেহেতু একটা সিনেমা করেছি এবং এটার সাথে কোনোভাবে তার পেশাটার সাথে মিলিয়ে ফেলি। এত বড় অ্যাক্টর, লেজেন্ড, এখনো সত্যি কথা যে আমি মনে করি খুব কম অ্যাক্টরই তো থাকে যে উনি মারা গেছেন প্রায় অনেক বছর হয়ে গেছে, 14 বছর, তারপরেও তাকে মনে করে ইয়াং জেনারেশন তার সাথে রিলেট করতে পারে। তো আমার মনে হয় না যে সেই স্পর্ধা আমি দেখিয়েছি। তবে একটা জিনিস রেজা, যেটা হয়েছিল যে এফডিসিতে আমি যখন প্রথম যাই সিনেমা শুটিং করতে, আমার এইটা একবার মনে হয়েছে যে এখানেই তিনি মানে এখানে আমি মনে করি যে অনেকেই তার ফিল্ম করা নিয়ে তার সতীর্থর অনেক ধরনের কথা বলে, কিন্তু আমি মনে করি যে ফিল্মই তাকে এই লার্জার দেন লাইফ ক্যারেক্টারটা দিয়েছে, সাধারণ মাসের কাছে পৌঁছে দিয়েছে। সেটা আমার একটু একবার মনে হচ্ছে, বাট ওই চিন্তা করিনি ইন্সপিরেশন। আমারও পুরো আমি যেদিন জানছি, অনেক পরে জানছি তো, মানে শুটিং জানতেন না, অনেক পরে জানছি, 10 দিন 12 দিন শুট করার পর জানছি। তো আমি কোনোদিন ওরকম মানে আমার কাছে ইনফ্যাক্ট উনি যে এখানেও যে আসলে ওনার যে একটা ক্যারিয়ার, উনি একটু এক্সপ্রেসিভ কম, এটা আমি কাজ করতে গিয়ে বুঝছি। উনি আমাকে সবসময় ডিরেক্টর অ্যাক্টর ওই রিলেশনশিপটাকেই প্রাধান্য দিয়ে সবসময় কাজ করছে, আমাকে বুঝতে দেয়নি। আমি অনেক পরে গিয়ে, টু বি অনেস্ট, আমি অনেক পরে গিয়ে মোহিত একদিন আমার কাস্টিং ডিরেক্টর বলছে যে ভাই উনি কিন্তু এরকম ওনার জগতে সেলিব্রিটি, মানে ওই যে স্পোর্টস অ্যান্ড অল। সো I find it very interesting about দুর্বল ছাত্র স্যারকে খুশি রাখার জন্য এই জন্য ঝামেলায় যায়। আমাদের একটা পর্ব আছে যাহা বলিব মিথ্যা বলিব, এটা আপনাদের সাথে আজকে একটু আমরা খেলতে চাই। এটার ব্যাপারটা হচ্ছে আমি যে কোনো একটা শব্দ এবং বাক্য বলবো, এটা ধরে আপনারা মিথ্যা কথা বলবেন, অর্থাৎ যাহা বলিব মিথ্যা বলিব। আগে শুনেছি না, ওদেরকে দিয়ে শুরু করে। ওদের শুরু কর, তাহলে আমি এমনি 3 নাম্বার হবো, 2 নাম্বার। আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আসলাম। আসলাম একজন দুর্দান্ত অভিনেতা। সত্য সত্য।
রকস্টার। রকস্টার একটা ভুয়া ফিল্ম। আগুন। আগুন মাথা ঠান্ডা মানুষ। শাকিব খান। অভিনয় পারে না, আজমান রুশো। খুব ঠান্ডা। পান্থকানাই। কি বলবো, ভালো জিনিস মুখ দিয়ে চলে আসতেছে। তো গাইতে পারে না ভালো। সুনিধি। অনেক সিন ছিল তার সিনেমায়। জাহিদ নীরব। বেস্ট। জাহিদ নীরব। খুব বাচাল। থ্যাংক ইউ সো মাচ। আজমান রুশো ভাই, আপনার কাছে জানতে চাই রকস্টার। সো হার্ড। আসলাম ইজ রকস্টার। ওকে। অঞ্জন চৌধুরী পিন্টু। এমন এভারেজ প্রডিউসার। আচ্ছা। সাবিলা নূর। ব্যাড অ্যাক্ট্রেস। তানজিয়া জামান মিথিলা। আমি আবার মনে করে দেখলি কিন্তু মিথ্যা বলতেছি। হ্যাঁ হ্যাঁ। ব্যাড ফ্রেন্ড। আচ্ছা। আহমেদ হাসান সানি। ভেরি ব্যাড ফ্রেন্ড। মীরা। ব্যাড গার্লফ্রেন্ড। সুনিধি। সুনিধির অনেক বড় রোল ছিল। জাহিদ নীরব। একদমই কোঅপারেটিভ না, কাজের সময় অনেক ডিস্টার্ব করে। কাজী সাবির। সেম গোজ ফর কাজী সাবির, একদমই ডিস্টার্বিং এট সেটে একদম শান্তি দেয় না। থ্যাংক ইউ সো মাচ সুনিধি। অর্ণব। এত বাজে একজন শিল্পী, ও আচ্ছা। আজমান রুশো। অনেক শান্ত প্রকৃতির একটা মানুষ, মীরা। অনেক খেতে ভালোবাসে, সুনিধি। খুব বাজে গান গায়, জাহিদ নীরব। খুব চঞ্চল প্রকৃতির একটা মানুষ, কাজী সাবির। ঘুমাইতে বেশি পছন্দ করে, শাকিব খান। উনি অনেক হই হুল্লোড় করতে পছন্দ করেন। মিথিলা। উনি অনেক মোটা। রকস্টার। আমি কিন্তু এগুলো সব মিথ্যা বলতেছি বাই দ্য ওয়ে। রকস্টার, আপনি একজন রকস্টার। উফ। ভালো ছিল। জাহিদ নীরব ভাই, আপনার কাছে গিটার। গিটার একটি গিটার একটি অস্ত্র। রাইট। আপনি সঠিক উত্তর দিয়েছেন। পান্থকানাই। বান্তকানাই খুব ভালো মারামারি করে। তারিক আনাম খান। এটা কিছু তারিক আনাম খান দুর্দান্ত গান করে। দিলারা জামান। দিলারা জামান অসাধারণ নাচে। রোজি সিদ্দিকী। উনি অসাধারণ ফাইট করে। সাবিলা নূর। অসাধারণ গান গায়। শাকিব খান। সাকিব ভাই দেখতে খুবই পচা। আহমেদ হাসান সানি। সানি ভাই অনেক অনেক ঠান্ডা মানুষ। মিথিলা। মিথিলা অনেক মোটা। সুনিধি। সুনিধি খুব ফাইট করে। কাজী সাবির। কাজী সাবির ভাই খুব ভালো গান করে। আজমান রুশো। আজমান রসো বলবো? আপনি অনেক কিছু জমা রাখছিলেন না, ওইটা বলুন। ওইটা এখন মিথ্যা হিসেবে বলে দেন। বলবো অনেক কিছু জমা রাখছিলেন। না, আমি এটা বলতে পারবো না। আচ্ছা, আজমান রসো গরিব মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষ দিকে রয়েছি, আপনাদের গানটা আমরা শুনবো, শুনে তারপর বাড়ি যেতে চাই। এক বাক্যে দর্শকদের উদ্দেশ্যে একটি করে লাইন, কেন বাংলা সিনেমা দেখবে, কেন দেশকে ভালোবাসবে, জাহিদ নীরব ভাই। আসলে কি আমার মনে হয় যে পরশ্রী কাতরতা কমায় নিজেকে ভালোবাসতে হবে, আর এই জন্যই নিজের সিনেমা দেখতে হবে। ভালো হোক খারাপ হোক আপনার সন্তান, আপনাকেই গড়ে তুলতে হবে। কাজী সাবির ভাই। বাংলা সিনেমা দেখেন, আর আপনি যদি কোনো সিনেমা অপছন্দ করেন তাতে সেটা বাজে সিনেমা হয়ে যায় না। আর দেশকে ভালোবাসেন, দেশের সিনেমা দেখেন। একটা কথা একটু বাড়তি বলতে চাই, যদি সামনের দিনে কোনো বিদেশিকে বলা হয়, আমার বলা হয় যে আপনি বাংলা সিনেমা কেমন,
যদি 3টা সিনেমার নাম বলা হয় সেখানে রকস্টার থাকবে। শুধু সিনেমা ইন্ডাস্ট্রি না, আমাদের সবার দায়িত্ব, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, ক্রিকেট ইন্ডাস্ট্রি, এনি ইন্ডাস্ট্রি, সব আমাদেরকেই আগায় নিয়ে যেতে হবে। Right. সো আমরা আসলে সবাই মিলে ওই চেষ্টাটাই করি যে কোনো কিছু আগায় নিয়ে যেতে হলে যতটুক করা লাগে আমরা টুক করি। সো দ্যাটস আই থিঙ্ক এনাফ। ওকে, শুনে দেখি। বাংলা সিনেমা কেন দেখতে হবে এবং দেশকে কেন ভালোবাসতে হবে? তো বাংলা সিনেমা দেখাই কিন্তু এক প্রকারের দেশকে ভালোবাসা, কজ বাংলা সিনেমা মানে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছি। সো সবাইকে বলবো যে বাংলা সিনেমা দেখুন, রকস্টার দেখুন এবং আমাদেরকে জানান কিরকম লাগছে। একদম একদম শেষ করে ফেলবো। কোন দলের সাপোর্টার এবার বিশ্বকাপে? আমি আবার একটা কথা বলি, আমি কিন্তু ফুটবলের বেশি ফ্যান নই, ও, কোন দল? আমি একদম ক্রিকেটের ফ্যান। আচ্ছা, কোন দল? বাট আই ডোন্ট নো, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, মেসি বাংলাদেশ। ওকে ওকে, আমরা শেষ করছি, আপনাদের গান দিয়ে শেষ করবো, আপনাদের গান দিয়ে শেষ করবো। দর্শক, একটা কথা বলতে চাই, দিন শেষে যে খেলোয়াড়টা খেলেন বাংলাদেশের হয়ে, তিনি বাংলাদেশের, যে সিনেমাটা থাকে আমরা দেখি, সমালোচনা করি, সেটাও না, দিন শেষে বাংলাদেশের, এবং এই সিনেমার মালিক কিন্তু দিন শেষে আপনি। এবং এই সিনেমাটাকে ভালো হোক খারাপ হোক, দিন শেষে ব্র্যান্ডিংটা আপনাকেই করতে হবে, কারণ এটা না আপনার সিনেমা, বাংলাদেশের সিনেমা, আর আপনি তো বাংলাদেশের মালিক। দেখা হবে পরবর্তী আয়োজনে। আমরা গান দিয়ে শেষ করতে চাই আপনাদের। আজকে শিল্পী আজমান রুশো। one and only. তুমি বলো আমি কে, আমি কার? তুমি বলো কেন এত হাহাকার আমার বুকে? তুমি বলো আমি কার কাছে যাই? তুমি বলো আমি কোথায় পালাই? জানি না। আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে, আমাকে রেখে যেও না এখানে একা একা। আমি কোথায় পাবো বলো তার দেখা? আমাকে নিয়ে যা তোমার সাথে।